বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে অ্যাকাউন্টিং ফর মার্চেন্ডাইজ অপারেশনের প্রবলেম সলভ করব। তো আমরা প্রবলেম সলভ করার পূর্বে মার্চেন্ডাইজ অপারেশন নিয়ে আবারও একটু কথা বলবো। আমরা ব্যবসা প্রতিষ্ঠানে অনেক ধরনের নেচার থাকে। কোনো কোনো প্রতিষ্ঠান পণ্য উৎপাদন করে বিক্রি করে, আমরা তাদেরকে ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশন বলি। আবার কিছু প্রতিষ্ঠান আছে যারা সার্ভিস প্রদান করে, লাইক ব্যাংক, অডিট ফার্ম, লিগ্যাল ফার্ম। এরা সার্ভিস অর্গানাইজেশন। কিছু প্রতিষ্ঠান আছে যারা পণ্য তৈরিও করে না বা কোনো সেবাও দেয় না, অর্থাৎ তারা পণ্য কিনে এবং একটা মার্জিনে প্রফিট বিক্রি করে। আমরা তাদেরকে মার্চেন্ডাইজ অপারেশন বলি বা মার্চেন্ডাইজিং বিজনেস বলি। পৃথিবীতে যদি আমরা একটা এক্সাম্পল দিতে চাই মার্চেন্ডাইজ অপারেশনের, সেক্ষেত্রে ওয়ালমার্টকে আমরা দিতে পারি। অর্থাৎ তাদের নিজস্ব কোনো আহ উৎপাদনের জন্য ফ্যাক্টরি থাকে না, তারা বিভিন্ন জায়গা থেকে পণ্য তৈরি করে নেয় এবং একটা মার্জিনে সেটা তারা বিক্রি করে। তো এই ধরনের প্রতিষ্ঠানে আহ, যে কমন বিষয়টা থাকে সেটা হচ্ছে পারচেজ এবং সেল। এই পারচেজ এবং সেল কিভাবে আমরা রেকর্ড? তো অ্যাকাউন্টিং ফর মার্চেন্ডাইজ অপারেশন যখন আমরা করব, তখন আমরা এখানে বললাম যে দুইটা আমাদের মেথড আছে। একটা হচ্ছে পারপেচুয়াল মেথড, একটা হচ্ছে পিরিয়ডিক মেথড। তাহলে আমাদের দুইটা মেথড, টু মেথডস, পারপেচুয়াল এন্ড পিরিয়ডিক। তো পারপিচুয়ালে কেমন ভাবে রেকর্ড হবে এবং পিরিয়ডিকে কেমন রেকর্ড হবে, আমাদের আজকের এই প্রবলেমে আমরা এটা বোঝার চেষ্টা করব। এখানে আমরা কাইসুর বই থেকে P52 প্রবলেমটা নিচ্ছি। আমরা এটা সলভ করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব কিভাবে মার্চেন্ডাইজিং অর্গানাইজেশন গুলো তাদের পারচেজ এবং সেলস রেকর্ড করে। মূলত এখানে আমরা যে ডিফারেন্সটা দেখাবো সেটা হচ্ছে পারচেজ এবং সেলে। অন্যান্য ট্রানজেকশন আগে আমরা যেভাবে সলভ করছি সেরকমই হবে, শুধু পারচেজ এবং সেলের বেলায় আমাদের রেকর্ডটা একটু পরিবর্তন হবে। তাহলে আমরা পারপেচুয়াল এবং পিরিয়ডিক মেথডে কিভাবে সলভ করতে হয় আমরা এই প্রবলেমটা দেখব। তো এখানে একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে যেটা হচ্ছে রেনার হার্ডওয়্যার। তো ওদের মে মাসের যে ট্রানজেকশন সেগুলো এখানে দেওয়া আছে, এবং মে মাসের শুরুতে যে ওপেনিং লেদার ব্যালেন্স, সেটা ক্যাশ 5000 এবং ক্যাপিটাল 5000, এই ব্যালেন্সটুকু দেওয়া আছে। তো এগুলো আমাদের লেদার ব্যালেন্স আরো থাকতে পারতো, বাট দুইটা লেদার ব্যালেন্স দিছে এখানে। এগুলো আমাদের তেমন একটা এখানে ট্রানজেকশন জার্নালাইজেশনের জন্য প্রয়োজন নাই। আমরা প্রথম ট্রানজেকশনটাতে যাই। প্রথম ট্রানজেকশনটা হচ্ছে পারচেজ মার্চেন্ডাইজ অন অ্যাকাউন্ট ফ্রম বরুণস হোলসেল সাপ্লাই at a rate of $4,200, terms to 10 and 30। তো আমাদের মের 1 তারিখে $4,200 পণ্য কিনা হয়েছে। এবং সেখানে আমাদের যে ক্রেডিট টার্ম, আমরা আপনাদেরকে বলছি ক্রেডিট টার্ম দুরকম, দুরকম না, অনেক রকম হতে পারে, তবে এটা হচ্ছে জেনারেল ক্রেডিট টার্ম, এন টু 10 and 13। তো এরকম হলে 10 দিনের মধ্যে দিলে 2% ডিসকাউন্ট, 30 দিনের মধ্যে অবশ্যই দিতে হবে। এই ট্রানজেকশনটা আমরা কিভাবে রেকর্ড করব, পারপেচুয়ালি কিভাবে হবে, পিরিয়ডিকে কিভাবে হবে? তো আমি এখানে একটা গড় আমি রেকর্ড করছি। এখানে আমি একই জিনিসটা কপি করে এখানে নিয়ে আসলাম। বেশ, তাহলে এটা এটা করবো আমরা পিরিয়ডিক। এটা এটা আমি রাখলাম পিরিয়ডিক, আর এটা এটা আমি করবো পারপিচুয়াল মেথড। পারপিচুয়াল মেথড অর্থাৎ আমাদের দুইটা মেথড এখানে বুঝতে হবে, পারপিচুয়ালে কিভাবে রেকর্ড হয় এবং পিরিয়ডিকে কিভাবে রেকর্ড হয়। তো আমরা এই এই দিকে আমরা পারপিচুয়ালে করবো, এই দিকে
এদিকে পারপেচুয়ালে, এদিকে পিরিয়ডিকে। তো প্রথম ট্রানজেকশন দিয়ে যদি আমরা স্টার্ট করি, আমাদের মার্চেন্ডাইজ পারচেজ করা হয়েছে $4,200 এবং 210 and 13 এটা ক্রেডিট টার্ম। যে আমরা যাদের কাছ থেকে পণ্য কিনছি তারা আমাদেরকে বলছে যে 10 দিনের মধ্যে দিলে 2% ডিসকাউন্ট পাওয়া যাবে এবং নেট 30 দিনের মধ্যে দিতে হবে। তো কোনো ধরনের টার্মস যদি আপনাদের বুঝতে সমস্যা হয় ভিডিওর নিচে কমেন্ট করবেন, তাহলে আমি বোঝানোর চেষ্টা করব। $4,200 আমরা কিনলাম। আমাদের এখন এই ট্রানজেকশনটা কিভাবে রেকর্ড হবে? পারপিচুয়াল মেথড। পারপিচুয়াল মেথডের আমি দুইটা মেথড সম্পর্কে একটু আলোচনা করতে চাই। যে পারপিচুয়াল মেথডের মূল বিষয়টা হচ্ছে যে প্রত্যেকটা পারচেজ এবং সেলের সাথে সাথে ইনভেন্টরি অ্যাকাউন্টটা ডেবিট এবং ক্রেডিট হবে। অর্থাৎ আমরা যখন পণ্য কিনবো তখন ইনভেন্টরি ডেবিট হবে অ্যাসেট হিসেবে, আবার পণ্য বিক্রি করে দিলে ইনভেন্টরি ক্রেডিট হবে অ্যাসেট হিসেবে। অর্থাৎ অ্যাসেট বাড়লে ডেবিট, কমলে ক্রেডিট। যেহেতু আমরা ইনভেন্টরিকে একটা অ্যাসেট হিসেবে কাউন্ট করবো আন্ডার পারপেচুয়াল মেথড, সেই জন্য আমরা কোনো কিছু বিশেষ করে প্রোডাক্ট কিনলে আমরা ইনভেন্টরি অ্যাকাউন্ট ডেবিট করবো, আবার প্রোডাক্ট বিক্রি করলে ইনভেন্টরি কমে যাবে, ইনভেন্টরি অ্যাকাউন্ট ক্রেডিট করবো। আর পিরিয়ডিক মেথড আমরা কেন বলি? যে পিরিয়ডিক মেথডটা হচ্ছে এই জন্য যে এখানে ইনভেন্টরি পারচেজ এবং সেলে কোনো মেনটেন করা হয় না, কোনো ইনভেন্টরি রেকর্ড মেনটেন করা হয় না। একটা নির্দিষ্ট সময়ের পরে গণনা করে দেখা হয় কি পরিমাণ ইনভেন্টরি আছে এবং সেটার ভিত্তিতে ইনভেন্টরিটা হিসাব করা হয় আন্ডার পিরিয়ডিক মেথড। তো প্রথম ট্রানজাকশনটা যদি আমরা বলি, তাহলে আমরা পিরিয়ডিক মেথডে কোনো ধরনের ইনভেন্টরি রেকর্ড হয় না, ইনভেন্টরি অ্যাকাউন্ট মেনটেন করা হয় না। পারপেচুয়াল অ্যাকাউন্টে ইনভেন্টরি অ্যাকাউন্ট মেনটেন করা হয়। তাহলে এই অ্যাকাউন্টে আমরা যখন কিনবো তখন ইনভেন্টরিটাকে রেকর্ড করব, বা বিক্রি করলে ইনভেন্টরি রেকর্ড করবো, বাট এখানে ইনভেন্টরি রেকর্ড হবে। তো আসেন $4,200 রেকর্ডটা আমরা কিভাবে করব? আমরা যদি এটা ডেটটা হচ্ছে আমাদের 1 তারিখ মে 1। তো এখানে যেটা হবে, আমি যখন যেহেতু পণ্য কিনছি আমার ইনভেন্টরি অ্যাকাউন্ট ডেবিট হবে। তারপর ক্রেডিট হবে হচ্ছে আমাদের ক্রেডিট হবে, আমরা লিখবো, যেহেতু আমরা পেমেন্ট দিই না, অন ক্রেডিটে কিনছি, তাহলে আমরা অ্যাকাউন্টস পেয়েবল লিখবো। লাইবিলিটি অ্যাকাউন্টটাকে আমরা ক্রেডিট করবো। $4,200 ক্রেডিট 4,200। তাহলে এটা গেল পারপেচুয়াল মেথড। আমরা এখানে একটা কারণ লিখতে পারি, টু রেকর্ড পারচেজ অফ ইনভেন্টরি, রেকর্ড পারচেজ অফ ইনভেন্টরি। একই জিনিসটা যদি আমি পিরিয়ডিকে করি তাহলে কেমন ট্রানজাকশন হবে? যদি পিরিয়ডিকে করি তাহলে আমরা লিখবো, যেহেতু আমরা ইনভেন্টরি অ্যাকাউন্ট মেনটেন করবো না এই ক্ষেত্রে, তখন আমাকে এই রেকর্ডটাকে আমি মেনটেন করবো পারচেজ অ্যাকাউন্ট ডেবিট, এবং অ্যাজ ইউজুয়ালি আমার এই যে এগুলো আমার ক্রেডিট ঠিক থাকবে, অ্যাকাউন্টস পেয়েবল $4,200। তাহলে আমি আশা করি বুঝতে পারছেন যে তাহলে দুইটা মেথডের মধ্যে পার্থক্য কোথায়। এখানে ইনভেন্টরি অ্যাকাউন্ট ডেবিট হয়, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট হয়, আর এখানে পারচেজ অ্যাকাউন্ট ডেবিট হবে, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট হবে। এখানে প্রত্যেকটা পারচেজ এবং প্রত্যেকটা সেলের সাথে সাথে ইনভেন্টরি ডেবিট হবে, ইনভেন্টরি ক্রেডিট হবে। আবার এখানে প্রত্যেকটা পারচেজ হলে পারচেজ অ্যাকাউন্ট ডেবিট হবে, সেল হলে সেল অ্যাকাউন্ট ক্রেডিট হবে, বাট দেয়ার উইল বি নো রেকর্ড ফর ইনভেন্টরি। তাহলে এখানে কি ইনভেন্টরির তাহলে কত আছে বুঝবো কেমনে? এখানে বোঝার ব্যাপারটা হচ্ছে, এখানে আমি একটা নির্দিষ্ট পিরিয়ডের পর হিসাব করে আমি ইনভেন্টরি অ্যাকাউন্টে কত আছে সেটা দেখার চেষ্টা করবো। তাহলে আশা করি আপনারা প্রথম ট্রানজাকশনটা বুঝতে পারছেন। তারপর আমরা দ্বিতীয় ট্রানজাকশনে চলে যাই। দ্বিতীয় ট্রানজাকশনে যদি যাই আমরা মে 2, এখানে আমরা দেখি দ্বিতীয় ট্রানজাকশনটা কি। সোল্ড মার্চেন্ডাইজ অন অ্যাকাউন্ট 2,100, টার্মস 110 and 13. The cost of merchandise sold was 1,300.
মার্চেন্ডাইজ $2,100 সেল করা হয়েছে, যেখানে টার্ম হইলো 110, তারপর N13, অর্থাৎ 10 দিনের মধ্যে আমরা আমাদের কাস্টমারদেরকে বিক্রি করার সময় এই ক্রেডিট টার্মটা দিছি যে আপনারা যদি পণ্যের টাকা ফেরত দিয়ে দেন 10 দিনের মধ্যে 1% ডিসকাউন্ট পাবেন, না দিলে আপনাদেরকে 30 দিনের মধ্যে দিতে হবে। তো এখানে সেলস এর যে অ্যামাউন্টটা, সেই অ্যামাউন্ট হচ্ছে 2,100, আর কস্ট অফ দা মার্চেন্ডাইজ সোল্ড হচ্ছে $1,300। ঠিক আছে, অর্থাৎ যে পণ্যগুলা বিক্রি করছি তার $1,300 ছিল কস্ট প্রাইস, মানে পারচেস প্রাইস, আর এগুলা বিক্রি করছি আমরা $2,100। তাহলে আমাদের জার্নাল এন্ট্রিটা কি হবে আন্ডার পারপিচুয়াল এবং আন্ডার পিরিয়ডিক মেথড। তো পারপিচুয়াল মেথডে যদি আমি বলি যে কিভাবে রেকর্ড হবে আহ, এই সেলস, তো সেলস এর জন্য পারপিচুয়াল মেথডে দুইটা রেকর্ড মেনটেন করা হয়। একটা হচ্ছে যে সেলস এর জন্য, আর একটা হচ্ছে ইনভেন্টরি যে কমে গেছে সেটার জন্য। আর পিরিয়ডিক মেথডে যে ইনভেন্টরির কোনো রেকর্ড মেনটেন করা হয় না, সেই জন্য এখানে একটাই এন্ট্রি হয়। আসেন প্রথমে আমরা সেলস এর জন্য এন্ট্রিটা দিই 2 তারিখে। এখানে যে এন্ট্রিটা হবে, যেহেতু বাকিতে আমরা বিক্রি করছি অ্যাকাউন্ট রিসিভেবল, ডেবিট, আর সেলস রেভিনিউ ক্রেডিট। যেহেতু আমার আহ, আয় বাড়ছে, আমি আয়কে আমরা জানি ক্রেডিট করে রেকর্ড করতে হয়, আর সম্পদ থেকে ডেবিট করে রেকর্ড করতে হয়, তাহলে আমরা এখানে বিক্রি করলাম হচ্ছে আপনাদের $2,100। $2,100 সেম এন্ট্রিটায় টু রেকর্ড সেলস, আমরা কারণ লিখতে পারি, আমি আর কারণ লিখবো না, টু রেকর্ড সেলস লিখলাম। তো একই এন্ট্রিটাই আমাদের পিরিয়ডিকে হবে, অর্থাৎ সেম এন্ট্রি আমাদের পিরিয়ডিক মেথড যদি বলি, পিরিয়ডিক মেথডে সেম এন্ট্রিটাই হবে। তো কেন হবে? সেম এন্ট্রিটাই হবে, আমরা বললাম কেন হবে, কারণ এটার সাথে কোনো ইনভেন্টরির কোনো রিলেশন নেই, এই জন্য দুই মেথড একই রকম। কিন্তু সেলস এর জন্য আরো একটা এন্ট্রি হবে আহ, আপনার পিরিয়ডিক পারপিচুয়াল মেথড। পারপিচুয়াল মেথডে এখানে একটা ইনভেন্টরি রেকর্ড হবে, যেহেতু ইনভেন্টরি আমার কমে গেছে বিক্রির কারণে। কত টাকার ইনভেন্টরি কমছে? 1,300, অর্থাৎ 1,300 টাকার পণ্য আমরা $2,100 বিক্রি করছি। তাহলে এখানে একটা রেকর্ড দিতে হবে। আমি একই তারিখে 2 তারিখে আমি একটা রেকর্ড দিব এরকম, কস্ট অফ গুড সোল্ড, ডেবিট, আর ক্রেডিট হবে ইনভেন্টরি ক্রেডিট। তাহলে আমাদের এখানে $1,300 আমরা দেখলাম, 1,300, সরি, হ্যাঁ, $1,300, $1,300। পিরিয়ডিকে কোনো কি হবে না, কোনো ধরনের ট্রানজাকশন এক্ষেত্রে হবে না। আমরা আশা করি বুঝতে পারছেন। আহ তাহলে পার্থক্যটা কোথায়, পিরিয়ডিক এবং পারপেচুয়াল এর পার্থক্যটা কোথায় হলো? পিরিয়ডিকে এখানে কস্ট অফ গুডস সোল্ডটা আমাদেরকে রেকর্ড করতে হবে, ঠিক আছে, এবং ইনভেন্টরি যে কমে গেছে সেটা টু রেকর্ড সেল অফ, টু রেকর্ড ইনভেন্টরি ডিক্রিজ, আমরা এটা লিখতে পারি। তো পারপেচুয়ালে যেহেতু ইনভেন্টরি অ্যাকাউন্ট মেনটেন করা হয়, যেহেতু আমরা বিক্রি করছি, সুতরাং ইনভেন্টরি অ্যাকাউন্টটাকে আপডেট করে নিলাম, 1,300 কমে গেল। যখন কিনলাম তখন ইনভেন্টরি অ্যাকাউন্টটাকে আপডেট করে নিলাম, ডেবিট করে, অ্যাকাউন্ট বিক্রি করে আপডেট করে নিলাম, হ্যাঁ, ক্রেডিট করে, ফলে ইনভেন্টরি অ্যাকাউন্টটা অটোমেটিক্যালি আপডেট হয়ে গেল। আর এই সেলস যেহেতু আমি করছি, সেলসটাকে আমরা রেভিনিউ হিসেবে ক্রেডিট করে রেকর্ড করব, টাকা যেহেতু পাইনি আমরা অ্যাকাউন্ট রিসিভেবল হিসেবে ডেবিট করবো। অনেকে কোশ্চেন জানতে পারে যে স্যার এই ক্রেডিট টার্মটা কোথায় গেল, এটার কোনো কাজ নাই কেন? এটার কাজ হচ্ছে যখন পেমেন্ট আমরা রিসিভ করবো, এখন কোনো এটা কোনো আমাদের কোনো কাজ নেই, ঠিক আছে। তো যাই হোক, এর পরেরটা আমরা দেখি। 5 নম্বর তারিখে বলতেছে রিসিভ ক্রেডিট ফ্রম বরুণস হোলসেল সাপ্লাই ফর মার্চেন্ডাইজ রিটার্ন $300। আমরা এই বরুণস হোলসেল সাপ্লাই, যে বরুণস, বরুণস থেকে আমরা কিন্তু কিনছিলাম, সেখান থেকে আমরা $300 রিটার্ন করছি। এখানে রিসিভ ক্রেডিট দেখে আপনারা অনেকে কনফিউজ হয়ে যান, মনে করেন হয়তো যে এখানে টাকা মনে হয় রিসিভ করা হয়েছে, না,
আসল কথা হচ্ছে এখানে একটা ক্রেডিট নোট রিসিভ করা হয়েছে, যে আমরা যে পণ্যগুলো ফেরত পাঠাইছি, আমরা এখান থেকে $4200 পণ্য কিনছিলাম, এখান থেকে $300 পণ্য ফেরত পাঠাইছি, যার এগেইনস্টে আমরা একটা ক্রেডিট নোট রিসিভ করছি, যে তারা এটা রিসিভ করছে পণ্যটা, আমরা পাঠানো পণ্যটা তারা রিসিভ করছে এবং আমাদেরকে জানাইছে এই ক্রেডিট নোটের মাধ্যমে। তাহলে আমরা কিনা পণ্য থেকে $300 পণ্য আমরা ফেরত দিয়ে দিছি, তাহলে এটার জন্য এন্ট্রি কি হবে? যেহেতু পণ্য ফেরত দিয়ে দিছি, আমাদেরকে এটা একটা রেকর্ড মেনটেন করতে হবে। তো পারপিচুয়াল মেথডে যেহেতু আমরা ইনভেন্টরি অ্যাকাউন্ট মেনটেন করি, তাহলে ইনভেন্টরি কমে যাবে এবং আমাদেরকে এই পেমেন্টটা আমাদের বরুণ হোলসেল সাপ্লাই কোম্পানিকে পে করতে হবে না। তাহলে আমাদের এন্ট্রিটা হবে এরকম: 5 তারিখে যে আমাদের অ্যাকাউন্টস পেয়েবলটা ডেবিট হয়ে যাবে, যেহেতু আমাদের তাদেরকে এই পেমেন্টটা দিতে হবে না, যেহেতু তারা এটা ক্রেডিট করে নিয়েছে আমাদেরকে, অর্থাৎ তারা ক্রেডিট করেছেন, আমরা ডেবিট করব। আর এখানে ইনভেন্টরি অ্যাকাউন্ট আমাদের ক্রেডিট হবে। কেন ক্রেডিট হবে? যেহেতু আমরা পণ্য ফেরত দিয়ে দিচ্ছি, ইনভেন্টরি কমে যাচ্ছে এবং এটা হচ্ছে $300। ঠিক আছে, $300। ঠিক আছে। আর এইদিকে যে 5 তারিখ, এখানে 5 তারিখে তাহলে এই পিরিয়ডিকে কি হবে? পিরিয়ডিকে আমরা যদি বলি সেম অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট হবে, পেয়েবল ডেবিট হবে, কিন্তু ক্রেডিট কি হবে? ক্রেডিট তো আমাদের কিছু বলে না। হ্যাঁ, এখানে তো ইনভেন্টরি অ্যাকাউন্ট মেনটেন করা হয় না। তো ইনভেন্টরি অ্যাকাউন্ট মেনটেন না করা হলে এখানে কি অ্যাকাউন্ট মেনটেন করা করছি আমরা? পারচেজ অ্যাকাউন্ট। তাহলে আমরা পারচেজ কে ক্রেডিট করব, কিন্তু অ্যাকাউন্টে গিয়ে সরাসরি পারচেজ অ্যাকাউন্টে ক্রেডিট না করে আমরা একটা কন্ট্রা অ্যাকাউন্ট মেনটেন করি। তো করে পরে আমরা পারচেজ থেকে সেটা বিয়োগ দিই। সরাসরি পারচেজ ক্রেডিট করা দিত, কিন্তু আমাদের এটা অ্যাকাউন্টিং এর নিয়মে নাই। আমরা সেটাকে আমরা বলবো পারচেজ রিটার্ন, পারচেজ রিটার্ন অ্যান্ড অ্যালাউন্সেস, এরকম একটা অ্যাকাউন্ট আমরা নর্মালি এই যে পণ্যগুলো ফেরত দিই সেগুলোর জন্য করি। ঠিক আছে। তো $300 আমাদের অবশ্যই অ্যাকাউন্ট টাইটেল গুলো এখানে নিচে দেওয়া আছে, আমরা ইচ্ছে করলে এই টাইটেল গুলো এখান থেকে দেখে নিতে পারি যে অ্যাকাউন্টের টাইটেল গুলো কি হবে। হ্যাঁ, যেমন সেলস রিটার্ন এন্ড অ্যালাউন্স, পারচেজ রিটার্ন এন্ড অ্যালাউন্স, এরকম থাকবে। সেলস রিটার্ন, ইনভেন্টরি, সাপ্লাইস, ক্যাশ অন রিসিভেবল, কস্ট অফ গুডস সোল্ড, ক্যাশ অন রিসিভেবল, ইনভেন্টরি, সাপ্লাইজ, অ্যাকাউন্টস পেয়েবল, ওনার্স ক্যাপিটাল, সেলস রেভিনিউ। আচ্ছা, এটা দেয় না এখানে, কারণ আহ, এই এই অ্যাকাউন্টটা দেয় না কারণ ওরা নিচে আমাদেরকে পিরিয়ডিকে করতে বলেন। বাট আমি আপনাদেরকে পিরিয়ডিক এবং পারপিচুয়ালটা বোঝানোর জন্য এটা করছি এডিশনাল হিসাবে, অর্থাৎ এটা আমাদের অঙ্কের রিকোয়ারমেন্ট না, কিন্তু আপনারা পরীক্ষার পারপাজে পড়বেন। তো যাই হোক, এটা গেল। তাহলে আমরা বুঝতে পারতেছি যেহেতু এখানে ইনভেন্টরি অ্যাকাউন্ট আছে, আমরা ইনভেন্টরি ক্রেডিট করলাম, ইনভেন্টরি নাই, আমরা লেখা কেনার সময় পারচেজ লিখি, আবার সেলস রিটার্নের সময় পারচেজ রিটার্নটা আমরা লিখবো। দেন আমাদের পরের ট্রানজেকশনে চলে আসি। রিসিভ কালেকশন in full less discount from customer billed on sales of 2001 on May 2। ঠিক আছে, এই যে মে 2 তে $2100 বিক্রি করছিলাম, এটা ফুল পেমেন্ট আমরা রিসিভ করছি লেস ডিসকাউন্ট ফ্রম কাস্টমার বিলড অন সেলস। আমরা যে কাস্টমারকে বিল করছিলাম, তাদেরকে বিলের কথা বলছি, যে বিল আমরা কখন বিল করি? যখন বাকিতে প্রোডাক্ট বিক্রি করি তখন আমরা বিল পাঠাই। সে বিলের এগেনস্টে ফুল রিসিভ হয়েছে, তবে ফুল রিসিভ হলে আমরা যেহেতু তাদেরকে 10 তারিখের 10 দিনের মধ্যে দিলে 1% ডিসকাউন্ট দিব বলছি, সেই জন্য আমরা কিন্তু পুরো টাকাটা আমরা পাইনি, ডিসকাউন্ট বাদে বাকি টাকাটা ফুল পাইছি। তাহলে আমাদের $2100 বিক্রি করছিলাম এবং আমরা 10 দিনের মধ্যে পেমেন্ট রিসিভ করছি, সুতরাং আমরা পুরো টাকাটা পাবো না, ডিসকাউন্টটা দিতে হবে। তো ডিসকাউন্টটা দিলে আমরা কম পাবো। আর যাই হোক, আমরা যেহেতু রিসিভ করছি, তো আমরা ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট লিখবো, এবং যেহেতু আমরা পেয়ে গেছি অ্যাকাউন্ট রিসিভেবল অ্যাকাউন্ট ক্রেডিট লিখবো, আর যে অংশটুকু পাই নাই সেটার জন্য আমরা সেলস ডিসকাউন্ট অ্যাকাউন্টটা আমরা লিখবো। তো আসেন আমরা এটা করি। এটা তারিখটা ছিল আমাদের কত তারিখ? 9 তারিখ।
9 তারিখে আমরা কি পাইলাম? আমরা ক্যাশ রিসিভ করলাম, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, ঠিক আছে। তারপর আমাদের সেলস ডিসকাউন্ট ডেবিট হবে, আর ক্রেডিট হবে আমাদের অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। এদিকেও এখানেও সেমটাই হবে, এখানেও সেমটাই হবে, অর্থাৎ দুই মেথডে সেম হবে। এখানে যেহেতু ইনভেন্টরির কোনো ব্যাপার স্যাপার নাই, সেই জন্য দুই মেথডে হবে। ইনভেন্টরি যখন কোনো পারচেজ সেলের ব্যাপার থাকবে, রিটার্নের ব্যাপার থাকবে, তখনই দুই জায়গায় ডিফারেন্সটা আসবে। আদারওয়াইজ দুই মেথডে বাকি সবকিছু একই রকম হয়। যেমন এখানে আমরা টাকা রিসিভ করছি, সো টাকা রিসিভ সেটা যে কোনো মেথডে সেমই হবে। আমাদের আমাদের কাছে পাওনার ব্যাপার ছিল 2100, আমরা 2100 তো আর পাবো না, 2100 এর মধ্যে 1% কমে পাবো, তাহলে 2100 ইন্টু 0.99, তাহলে আমরা এটা ইকুয়াল দিতে হবে, তাহলে 2079 টাকা পাবো। আর এখান থেকে আমরা 2079 যদি বাদ দিই, তাহলে আমাদের ডিসকাউন্ট হচ্ছে 21 টাকা। তো সেম জিনিসটাই আমাদের এখানে হবে, পারপিচুয়াল মেথডে কোনো ডিফারেন্স নাই, আর যেহেতু এখানে কোনো ইনভেন্টরির কোনো হিসাব নাই। অর্থাৎ ডিফারেন্সটা তখনই হবে যখনই আমাদের কোনো ইনভেন্টরির ব্যাপার আসবে, ঠিক আছে। এখানে বলতে পারেন অ্যাকাউন্ট রিসিভেবল কেন ক্রেডিট হলো, যখন আমাদেরকে টাকা দিয়ে দিছে, অ্যাসেট কমে গেল, ক্রেডিট হয়ে গেল, আবার একটা অ্যাসেট কমলো আর একটা অ্যাসেট বেড়ে গেল, যেমন ক্যাশ বেড়ে গেল, তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট হবে, সেল ডিসকাউন্ট ডেবিট হবে, ঠিক আছে। যেহেতু এই কম টাকাটা পাইলাম, সেল ডিসকাউন্ট অ্যাকাউন্টে এটা আমরা ডেবিট করব, পরে আমরা সেলস থেকে এটা কমাই দেবো। অনেকে বলতে পারে যে স্যার এখানে সেলস অ্যাকাউন্ট ডেবিট করলে কি হয়? কোনো সমস্যা হয় না, তবে আমাদের অ্যাকাউন্টিং একটা নিয়ম আছে যে আমরা সেলস রেভিনিউটাকে কমাবো না, আগে সেলস ডিসকাউন্ট হিসাবে কমাবো, পরে আমরা সেলস রেভিনিউ থেকে বাদ দেবো। তারপর পেইড বরুণস হোলসেল সাপ্লাই ইন ফুল লেস ডিসকাউন্ট, অর্থাৎ এই যে বরুণ কাছ থেকে যে আমরা পণ্য কিনছিলাম 4200, সেই 4200 আমরা পে করে দিচ্ছি লেস ডিসকাউন্ট। তো আমরা 10 দিনের মধ্যেই পে করছি, সুতরাং আমরাও 2% ডিসকাউন্ট পাবো। $4200 কিনছিলাম, হ্যাঁ। তা আমরা সেটা কিভাবে করব? তো 10 তারিখে আসেন, 10 তারিখে যেহেতু আমরা পে করে দিচ্ছি, অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট হয়ে যাবে, পেয়েবল ডেবিট হবে। আর কত ডেবিট হবে? তো কত ডেবিট হবে আমাদের ইকুয়াল হচ্ছে, আমরা দেখেন আমাদের অ্যাকাউন্টস পেয়েবল আমাদের 4200 ছিল, ঠিক আছে। তার থেকে আমরা এই কিছু ফেরত দিয়ে দিচ্ছি $300, তাহলে $300 যদি ফেরত দিয়ে দিই, তাহলে আমাদের $3900, তাহলে এই $3900 আমরা দিব। কিন্তু পুরো টাকা আবার দিব না, কারণ আমরা 10 দিনের মধ্যে দিচ্ছি, তাহলে একটা ডিসকাউন্ট পাবো, ঠিক আছে। তাহলে আমাদের ক্যাশ ক্রেডিট হবে, ক্যাশ ক্রেডিট, কত ক্রেডিট হবে? আমরা পুরো টাকাটা তাকে দিব না, আমরা ডিসকাউন্ট দেব। ডিসকাউন্টের ব্যাপারটা হচ্ছে, ডিসকাউন্টটা হচ্ছে কত পার্সেন্ট? 2%, তাহলে আমরা 2% কমে দেব, 3900 ইন্টু 0.02, ঠিক আছে, সরি 98 হবে। 2% কমে দিলাম, 3822 টাকা। তাহলে বাকিটা কেন? বাকিটা আমরা কম দিলাম, এটাকে আমরা ইনভেন্টরি অ্যাকাউন্টে অ্যাডজাস্ট করে নিই। ইনভেন্টরি অ্যাকাউন্টে কত হবে? যেটুকু টাকা আমরা কম পাইলাম, এটাই হবে 78 টাকা, ঠিক আছে। তো বলতে পারেন স্যার এখানে এটার বেলায় লেখলেন সেল ডিসকাউন্ট, এটা বলে পারচেজ ডিসকাউন্ট লেখেন নাই কেন? হ্যাঁ, পারপেচুয়াল মেথডে এটাকে পারচেজ ডিসকাউন্ট লেখা যায়, ঠিক আছে। পারচেজ ডিসকাউন্ট না লিখে আমরা পারপেচুয়াল মেথডে এটা ইনভেন্টরি অ্যাকাউন্টে অ্যাডজাস্ট করব। খেয়াল রাখবেন, এই যে ডিসকাউন্টটা, সেটার জন্য আমরা ইনভেন্টরি অ্যাকাউন্টকে ক্রেডিট করবো। ইনভেন্টরি অ্যাকাউন্টকে ক্রেডিট করলে কি হবে? যেহেতু আমরা 3822 টাকা দিছি, আমরা ইনভেন্টরির কস্টিংটা করবো 3822 টাকায়। ইনভেন্টরি কস্টিংটা তো 3900 টাকায় দেখাচ্ছে। যখন আমি ইনভেন্টরি অ্যাকাউন্টটা 8 থেকে 78 পয়সা কমায় নিব, তখন ইনভেন্টরি কস্টিংটা দেখাবে 3822 টাকা। আর যদি আমি সেই একই অঙ্কটা আমি যদি পিরিয়ডিকে করতে চাই, তাহলে পিরিয়ডিকে কি রকম হবে? সেম জিনিস, শুধু এই জায়গাটা, যেহেতু আমরা ইনভেন্টরি অ্যাকাউন্ট মেনটেন করি না আন্ডার পারপেচুয়াল মেথড, তখন আমি এটাকে পারচেজ ডিসকাউন্ট, যেটা আমরা ইউজুয়ালি করি, সেই পারচেজ ডিসকাউন্ট অ্যাকাউন্ট ক্রেডিট করব, পরে পারচেজ থেকে এটা বিয়োগ দিয়ে দিব, ঠিক আছে। তাহলে এই জায়গায় পার্থক্যটা।
আমাদের পিরিয়ডিকের সাথে পারপেচুয়াল। তারপর পরেরটাই আসেন, পরেরটা কি, পারচেজ সাপ্লাইজ ফর ক্যাশ $400। ঠিক আছে, পারচেজ সাপ্লাইজ ফর ক্যাশ 400। তো এটা তো অ্যাজ ইউজুয়াল এন্ট্রি, এটা কোনো ইনভেন্টরি কেনার এন্ট্রি না। তো আমরা আগেই পড়ে আসছি যে পারচেজ আমরা কিনলে, পারচেজ একটা অ্যাসেট, অ্যাসেট কিনলে অ্যাসেট ডেবিট হবে। অপরদিকে আমরা ক্যাশে কিনছি, ক্যাশ আরেকটা অ্যাসেট, সেটা কমে গেল। তাহলে একটা অ্যাসেট বাড়লো, একটা অ্যাসেট কমলো। তাহলে 11 তারিখে আমি লিখলাম সাপ্লাইজ অ্যাকাউন্ট ডেবিট, সাপ্লাইজ অ্যাকাউন্ট ডেবিট এবং ক্যাশ ক্রেডিট, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। তো ডেবিট, এটা হবে ক্রেডিট। আমরা কত টাকার কিনলাম, দেখা যাচ্ছে আমরা কিনলাম সাপ্লাই $400, তাহলে $400, $400। এই সেম জিনিসটাই যেহেতু এটা ইনভেন্টরির সাথে কোনো এখানে সম্পর্ক নাই, সেই জন্য পিরিয়ডিকে সেম এন্ট্রি হবে। ঠিক আছে, পিরিয়ডিকে সেম এন্ট্রি হবে। আমার কথা বুঝতে পারছেন, যেহেতু এটাতে ইনভেন্টরি নাই, এই জন্য সেম এন্ট্রি পিরিয়ডিকে হবে, কোনো ধরনের কোনো ডিফারেন্স এখানে হবে না। তারপর আসেন পরেরটাই, পারচেজ মার্চেন্ডাইজ ফর ক্যাশ $1400। তাহলে মার্চেন্ডাইজ পারচেজ করলে কি হবে, ক্যাশে করছি তখন। তাহলে এখানে আমি দেখেন একটা লিখছি আমি এখানে, তো এটা আমি কপি করে নিয়ে আসি যেহেতু আমাদের। তো এখানে আমাদের মেয়ের কত তারিখে, এটা আমাদের মেয়ের 12 তারিখে। ঠিক আছে, 12 তারিখে সব ঠিক আছে, এটাই হবে। অর্থাৎ আমরা এখানে ক্যাশে কিনছি, এটা ছিল বাকিতে কিনছিলাম, আর এটা ক্যাশে কিনছি। তাহলে এখানে আমি অ্যাকাউন্টস পেয়েবলের জায়গায় জাস্ট কি বসাই দিব, ক্যাশ বসাই দিব। ঠিক আছে, আর আমাদের অ্যামাউন্টটা কত ছিল, আমরা কিনছি হচ্ছে $1400। আমি $1400 করে দিলাম। তো এই সেম জিনিসটা আমাদের পিরিয়ডিক মেথডে কেমন হবে, পিরিয়ডিক মেথডে যেহেতু ইনভেন্টরি মেনটেন করা হয় না, এখানে আমরা লিখবো পারচেজ, পারচেজ অ্যাকাউন্ট ডেবিট। ঠিক আছে, আর বাকিটা সব ঠিক থাকবে, $1400। তাহলে এখানে পার্থক্যটা কোথায়, আমরা এখানে ইনভেন্টরি অ্যাকাউন্ট ডেবিট করি, এখানে পারচেজ অ্যাকাউন্ট ডেবিট। ঠিক আছে, আর প্রথমটা ছিল আমরা বাকিতে কিনছিলাম, আর এখানে আমরা ক্যাশে কিনছি, সুতরাং এখানে কোনো ক্রেডিট টার্মের ব্যাপার নেই। তো চলে আসেন এরপর 15 তারিখে আমরা বলতেছি রিসিভ রিফান্ড ফর 4 কোয়ালিটি মার্চেন্ডাইজ ফ্রম সাপ্লায়ার অন ক্যাশ পারচেজ 1150 রিফান্ড। রিসিভ রিফান্ড, রিফান্ড শব্দটা হচ্ছে আমরা যখন ক্যাশ টাকা ফেরত পাই, এটা রিফান্ড। যেহেতু আমরা 12 তারিখে পণ্য ক্যাশে বিক্রি করছি, আমরা সেখান থেকে আমরা কিছু পণ্য ফেরত ফেরত পাঠাইছি, এবং সেখান থেকে সেটার জন্য আমরা $150 আমরা ফেরত পাইছি। অর্থাৎ $1400 মধ্যে হয়তো ব্যাড কোয়ালিটির প্রোডাক্ট ছিল, সেগুলো আমরা ফেরত দিয়ে দিছি, এবং সেই কারণে আমাদের $150 আমাদেরকে ফেরত দেওয়া হয়েছে। তাহলে আমরা কি করব, এটার জন্য ওই যে আগে যে এন্ট্রিটা ছিল সেটার মতোই, যে আমাদের যেহেতু ফেরত দিছি, সুতরাং আমাদের কি কমে যাবে, ইনভেন্টরি কমে যাবে, এবং অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট হবে। কিন্তু এখানে অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট না করে আমরা ক্যাশ ডেবিট করব, কারণ আমরা বাকিতে বিক্রি করি নাই, আমরা ক্যাশে, সরি বাকিতে ক্রয় করি নাই, ক্যাশে ক্রয় করছিলাম। ক্যাশে ক্রয় করছিলাম, এখান থেকে $150 ফেরত পাইছি, আর যেহেতু আমরা পণ্য ফেরত দিছি, ইনভেন্টরি অ্যাকাউন্টটা কমে যাবে। ক্রেডিট কত টাকা হবে আমাদের, $150। ঠিক আছে, $150। ডেটটা হবে আমাদের 15 তারিখ। তো সেম এন্ট্রিটাই আমাদের আসলে পিরিয়ডিকে হওয়ার কথা ছিল, কিন্তু এখানে হবে না, কারণ আমরা এখানে ইনভেন্টরি অ্যাকাউন্ট মেনটেন করি না, সুতরাং এটাকে আমরা পারচেজ অ্যাকাউন্ট করবো। বাট আমরা এখানে পারচেজ অ্যাকাউন্টে না রেকর্ড করে আমরা বলছি পারচেজ রিটার্ন অ্যান্ড অ্যালাউন্স, এই অ্যাকাউন্টে আমরা সেটা ক্রেডিট করব, পরে আমরা পারচেজ থেকে বিয়োগ দিব। আর এখানে যেহেতু ক্যাশ, আমরা ক্যাশে কিনছিলাম, আবার ক্যাশে রিফান্ডটা আমরা পেয়ে নিছি।
আর আগের বার ছিল এখানে এইটার বেলায় ছিল যে আমরা বাকিতে বিক্রি করছিলাম, রিফান্ডটা আমরা, হ্যাঁ, এই যে রিফান্ডটা ছিল সেটা আমরা বাকিতেই আমরা ধরে নিছি ওখানে রিটার্নটা। আর এখানে রিটার্নটা ক্যাশে রিটার্ন হয়েছে। তারপর এখানে 17 তারিখে পারচেজ মার্চেন্ডাইজ ফ্রম ডিস্ট্রিবিউটর $1,300 FOB শিপিং পয়েন্ট টার্ম 210 and 30। তো মার্চেন্ডাইজ আমরা ভ্যালি ডিস্ট্রিবিউটর থেকে $1,300 আমরা পণ্য কিনছি। এখানে ইনকো টার্মস আছে, আবার আপনাদেরকে ইনকো টার্মস নিয়ে একটু বলতে চাই যে এই জাহাজে যা ইন্টারন্যাশনাল যে বাণিজ্য, সেই বাণিজ্যে কিছু ইনকো টার্ম ব্যবহার করা হয়, লাইক এফওবি শিপিং পয়েন্ট, এফওবি ডেস্টিনেশন। এই বিষয়গুলো আপনাদের পরীক্ষার পারপাসে সব কোশ্চেনের জন্য পড়তে হয়। তো দেখে নিবেন এই ইনপুট টার্ম গুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ ইনপুট টার্ম গুলো আমাদের অনেকগুলা অ্যাকাউন্টিং রেকর্ডকে এফেক্ট করে বিভিন্ন ভাবে। যেমন এফওবি শিপিং পয়েন্টে, যেহেতু শিপিং পয়েন্টে মালিকানা চেঞ্জ হয়, এফওবি শিপিং পয়েন্ট মানে হচ্ছে এই শিপিং পয়েন্টে প্রোডাক্টের মালিকানা পরিবর্তন হবে। আর এফওবি ডেস্টিনেশন মানে হচ্ছে যখন ডেস্টিনেশনে প্রোডাক্ট পৌঁছাবে বাইরের ডিস্ট্রিবিউশনে, তখনই মালিকানা চেঞ্জ হবে। যেহেতু শিপিং পয়েন্টে মালিকানা চেঞ্জ হবে, এখন যে জাহাজ ভাড়া, সেই জাহাজ ভাড়া কিন্তু আমাদেরকে আমাদের যে কি বলে আহ, আমাদের যে পারচেজার, হ্যাঁ, যিনি পারচেজ করছেন তাকে দিতে হবে। ঠিক আছে। আর ডেস্টিনেশনে তাহলে শিপ জাহাজের ভাড়া আমাদেরকে দিতে হইতো। তো আমরা যেহেতু কিনছি, সুতরাং আবার টার্ম আছে 210 and 13, এই ক্রেডিট টার্ম গুলো আমাদের মানতে হবে। তো এগুলো হচ্ছে পেমেন্টের সময় আমরা। আর এফওবি শিপিং পয়েন্ট এই বিষয়টা কাজে লাগবে যখন আমরা এই পণ্যটার ফ্রেট দিতে যাব। তো শিপিং পয়েন্ট হলে ফ্রেটটা দিবে হচ্ছে আমরা আমরা বায়াররা দিবে। আর যদি ডেস্টিনেশন হয়, শিপিং পয়েন্টের যে ফ্রেট কস্টটা সেটা সেলার দিবে। অর্থাৎ শিপিং পয়েন্টেই ওনারশিপ চেঞ্জ হয়ে যাবে। এন্ট্রি একই রকম, আমরা কি পণ্য কিনছি, পারচেজ অ্যাকাউন্ট ডেবিট হবে, ইনভেন্টরি অ্যাকাউন্ট ক্রেডিট হবে, সেম থিং, সেম এন্ট্রি হবে। ঠিক আছে। এটা হবে, আমি এটা এখানে এখানে ডেটটা হচ্ছে আমাদের 17 তারিখ। এখানে হবে ইনভেন্টরি অ্যাকাউন্ট ডেবিট, ডেবিট, আর ক্রেডিট হবে আমাদের অ্যাকাউন্টস পেয়েবল, যেহেতু আমরা বাকিতে কিনছি। অ্যাকাউন্টস পেয়েবল, ক্রেডিট, আমাদের টাকা হচ্ছে এখানে অ্যাকাউন্টস পেয়েবলের টাকা হচ্ছে কত, $1,300। ঠিক আছে, আমরা $1,300 এখানে লিখবো, $1,300 রেকর্ড, আমরা বলো টু রেকর্ড দা পারচেজ। একই একই জিনিস আমরা এখানে যদি ইয়েতে করতে চাই, আমি আর এখানে যদি এটা পিরিয়ডিকে করতে চাই, তাহলে পিরিয়ডিকে ইনভেন্টরি না হয়ে আমাদের পারচেজ অ্যাকাউন্টটা ডেবিট হবে। এটাই পার্থক্যটা এখানে, যে এখানে পারচেজটা ডেবিট হবে। ঠিক আছে। তো সেম, এখন পরবর্তীতে যখন ফ্রেট পে করবো, এই যে 17 তারিখের ফ্রেট কস্ট $130, তখন আমরা কি করব? এফওবি শিপিং পয়েন্টে আমরা পারচেজের যে পেমেন্টটা, সেই পেমেন্টটা কিন্তু আমাদের বায়ারকে দিতে হবে। তাহলে আমরা বায়ার যিনি, আমরা তো বায়ারের অঙ্ক করছি, তো বায়ার পেমেন্ট দিবে $130। তাহলে এটার জন্য এন্ট্রি কি হবে? তো এটার জন্য এন্ট্রি হবে 19 তারিখে। আমি যদি দেই, তাহলে 19 তারিখ হবে, এখানে হবে ইনভেন্টরি অ্যাকাউন্ট ডেবিট। যেহেতু আমি ফ্রেট দিচ্ছি, তাহলে ইনভেন্টরি কস্টিংটা বেড়ে গেল। ঠিক আছে, ডেবিট। আর ক্যাশ ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট হবে। ঠিক আছে, ক্রেডিট। তো এটা টাকা হচ্ছে আমাদের কত, $130, $130। তো এখন সেম জিনিসটা পিরিয়ডিকে কি হবে? পিরিয়ডিকে, যেহেতু আমার পিরিয়ডিক মেথড, সুতরাং আমার এখানে ইনভেন্টরি অ্যাকাউন্ট মেনটেন করা হবে না। ঠিক আছে। আহ তা আমরা এখন এটা কি করব, কিভাবে রেকর্ড করবো? তো এই পদ্ধতিতে যেহেতু রেকর্ড করা হবে না, এটাকে আমরা ফ্রেট কস্ট হিসেবে রেকর্ড করব। ফ্রেট কস্ট ডেবিট, ফ্রেট কস্ট এক্সপেন্সেস ডেবিট, ক্যাশ ক্রেডিট। আর এখানে যদি ইনভেন্টরি অ্যাকাউন্ট মেনটেন করি, আমরা ইনভেন্টরি কস্টিং, ইনভেন্টরি কস্টের সাথে অ্যাড করে দিব। এখানে যদি ইনভেন্টরি অ্যাকাউন্ট মেনটেন করা হয় না, সুতরাং আমরা এটা পারচেজ ফ্রেট কস্টের আলাদা করেই খরচ হিসাবে রেকর্ড করব। ঠিক আছে।
তারপর আসলো সোল মার্চেন্ডাইজ ফর ক্যাশ, দা মার্চেন্ডাইজার সোল্ড হ্যাড এ কস্ট অফ $2000। আমি এটা আর করতেছি না, এগুলো আমরা অলরেডি করছি। আমি এই বাকিগুলো আমার মনে হয় আপনারা পারবেন, এগুলো সেম জিনিস। আর ভিডিও না বাড়াই, মোটামুটি আমরা এই জিনিসগুলা টাচ করে ফেলছি, এগুলো আপনারা পারবেন। শুধু সেলস ডিসকাউন্টের একটা এন্ট্রি আছে, তো এটা আমরা আশা করি আপনারা বুঝবেন। আহ, যদি করতে চাই, সেম জিনিস বারবার দিচ্ছে। আচ্ছা, 24 তারিখেরটা আমরা করে নিই। 24 তারিখে হচ্ছে সোল মার্চেন্ডাইজ, হ্যাঁ, ফর ক্যাশ, দ্য মার্চেন্ডাইজ সোল্ড হ্যাড এ কস্ট অফ $2000। তো আমি এখান থেকে কপি জাস্ট করে নিয়ে আসবো, বেশি সময় লাগবে না। এইটা জাস্ট কপি করে নিয়ে আসতেছি আমি এখানে। তো এখানে আমাদের যে ট্রানজেকশন ডেটটা হচ্ছে আমাদের কত তারিখ? 24 তারিখ। 24 তারিখ, এটা হচ্ছে 24, এটাও 24। এখানে যে ব্যাপারটা হচ্ছে, এখানে আমরা আগে ছিল রিসিভেবল, এখন আমরা এটা ক্যাশে কিনছি। আমরা ক্যাশ পাইলে ক্যাশ ডেবিট লিখবো, আর এটা ঠিক থাকবে। আর অ্যামাউন্ট গুলা চেঞ্জ করে দিচ্ছি, 3200 আর 2000। এটা হচ্ছিল $3200, আমি পণ্য বিক্রি করছি ক্যাশে, আগে ছিল ক্রেডিটে। ঠিক আছে। আর এটার কস্টিংটা হচ্ছে আমাদের $2000, $2000। আর এখানেও $2000। তো সেম জিনিসটাই আমরা কপি করে এখানে দিয়ে দিতে পারি। না, এটা যাবে না, এখানে শুধু এটাই হবে। তো কন্ট্রোল সি, কন্ট্রোল সি, এটা আমি দিয়ে দিলাম। ঠিক আছে। এখানে কোন যে এই কস্ট অফ গুড, যেহেতু ইনভেন্টরি অ্যাকাউন্ট মেনটেন করা হয় না, এটা এখানে কোনো এন্ট্রি হবে না। তাহলে পিরিয়ডিক মেথডে এই সেলের জন্য একটা এন্ট্রি হয়, আর পারপিচুয়ালে দুইটা এন্ট্রি হবে। ঠিক আছে। এবার আসেন, আবার পারচেজ করছি, কিন্তু এবার ইনপুট টার্মটা একটু ভিন্ন রকম। ইনপুট টার্মটা হচ্ছে ডেস্টিনেশন, এবং এটা কিন্তু অন ক্রেডিটেই করছে। তাহলে সেম এন্ট্রি, এই যে এন্ট্রিটা হবে, এই এন্ট্রিটা আমরা যেটা দিছিলাম সেমটাই হবে। এটা না, এই এন্ট্রিটা হবে আমাদের। তো এখানে আমরা পারচেজ করছি কত টাকা দিয়ে? $620। দেখেন, $620 পণ্য আমরা পারচেজ করছি। আমি জাস্ট টাকাটা চেঞ্জ করে দিলে হয়ে যাচ্ছে, আর কিছু লাগতেছে না। $620, এখানেও $620, এটাও $620। তাহলে এখানে পারচেজটা হবে, আর এখানে ইনভেন্টরি অ্যাকাউন্টটা ডেবিট হবে, আর কিছুই না। ডেটটা আমি চেঞ্জ করে দিতে পারি। ঠিক আছে, ডেটটা হচ্ছে আমাদের 25 তারিখ। 25 তারিখ। তারপর আমাদের আছে এই এন্ট্রিটার জন্য আমি আসলে পেইড বেলি ডিস্ট্রিবিউশন ইন ফুল লেস ডিসকাউন্ট। তো বেলি ডিস্ট্রিবিউশনকে আমি এই যে এদের কাছ থেকে পণ্য কিনছিলাম এই $1300, সেটা আমি কি করছি, পরিশোধ করছি। তো পরিশোধ করতে গিয়ে আমার তো 2% ডিসকাউন্ট আছে, আমি সেই ডিসকাউন্টটা পাবো। তো এটা ছাড়া বাকিটা দিব। তো এটার জন্য আমি একটা এন্ট্রি করছিলাম, এনতে কপি করে নিয়ে আসি পেমেন্টের যে এন্ট্রিটা, এটা। ঠিক আছে, সি, আমার সময় কমে গেল। এটা ডেটটা হচ্ছে আমাদের কত তারিখ? 27 তারিখ। তাহলে এখানে অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট হবে কত? আমরা আহ, যে আমাদের এখানে দেখতেছি পেইড ভ্যালি ডিস্ট্রিবিউটর, তো ভ্যালি ডিস্ট্রিবিউটর আমাদের কাছে পাইছে কত টাকা? $1300। তো $1300 থেকে 2% ডিসকাউন্ট আমরা পাবো। তাহলে ভ্যালি ডিস্ট্রিবিউটর আমাদের কাছে $1300 পাবে। ঠিক আছে, $1300 দেখেন, এই যে ভ্যালি ডিস্ট্রিবিউটর $1300, 2% ডিসকাউন্ট আমরা পাবো। তাহলে পেমেন্ট দেওয়ার সময় আমরা 2% ডিসকাউন্ট কম দিব। ঠিক আছে, আমরা এটা ইন্টু 0.98 এটা ইন্টু 0.98, তাহলে $26। আমাদের $26 ইনভেন্টরি। কিন্তু এখানে যেহেতু আমাদের কি, এখানে আমাদেরকে পরিবর্তন করতে হবে 1300, এটা অটোমেটিক হয়ে গেছে।
তাহলে $26 যেটা, এটা পারচেজ ডিসকাউন্ট অ্যাকাউন্টে আমরা লিখবো, আর এখানে ইনভেন্টরি অ্যাকাউন্টে এই ডিসকাউন্টটাকে অ্যাডজাস্ট করবো, পার্থক্য এখানে। তারপর লাস্ট এটা আমাদের আছে মেড রিফান্ডস, এটার জন্য আমি ওয়েট করতেছিলাম আসলে। মেড রিফান্ডস টু ক্যাশ কাস্টমার ফর ডিফেক্টিভ মার্চেন্ডাইজ 70। আমরা আমাদের কাস্টমার থেকে কিছু পণ্য ফেরত পাইছি। এতক্ষণ ছিল আমরা ফেরত দিছি, এখন আমরা ফেরত পাইছি $70, এবং তার জন্য আমরা $70 কিন্তু রিফান্ড করছি, মানে রিফান্ড করা মানে ক্যাশে পরিশোধ করে দিছি। আর যে পণ্যগুলো আমরা ফেরত পাইছি এবং টাকা তার জন্য আমাদের কাস্টমারকে পরিশোধও করেছি, সেগুলোর কস্ট ভ্যালু ছিল $30। মার্চেন্ডাইজ ফেয়ার গুলো $30। তাহলে এটার জন্য কি হবে? তাহলে এটার জন্য পারপেচুয়ালে দুইটা হবে, পিরিয়ডিক একটা হবে। তো পারপেচুয়ালে দুইটা যদি আমি বলি, প্রথমে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে, আমাদের যেহেতু পণ্য ফেরত আসছে, তো আমাদের এই সেলস রিটার্ন এন্ড অ্যালাউন্স, সেলস রিটার্ন এন্ড, আপনারা বলতে পারেন স্যার সেলস রেভিনিউ কেন আহ করেন না? অ্যাকাউন্টিং এ নাই, অ্যাকাউন্টিং এ সরাসরি সেলস রেভিনিউ কে ক্রেডিট করার নিয়ম নাই। তো এখানে ফেরত যেহেতু আসছে, আমরা দেখি টাকাটা কত, $70। $70। আর এটার জন্য আমরা কিন্তু ক্যাশ পরিশোধ করে দিচ্ছি, ক্যাশ ক্রেডিট, অর্থাৎ ফেরত দিছি, বিনিময়ে আমরা $70 আবার তাদের পরিশোধ করে দিচ্ছি। তো এটার ডেটটা ছিল আমাদের কত, 29 তারিখ। সেটা আবার আমরা আহ, পরিশোধ করে দিলাম। এটা একই এন্ট্রি এখানেও হবে, বাট এখানেও সেম এন্ট্রি হবে 29। 29 তারিখে আমাকে আরো একটা এন্ট্রি দিতে হবে, যেহেতু আমার ইনভেন্টরি ফেরত আসছে। তো আমি 29 তারিখে আরো একটা এন্ট্রি দিব, সেটা লিখবো, যেহেতু পণ্য ফেরত আসছে আমার ইনভেন্টরি বেড়ে যাবে, বিক্রি করলে যেমন ইনভেন্টরি কমে যায়, এখন ফেরত আসছে বেড়ে যাবে, ইনভেন্টরি ডেবিট হয়ে যাবে, এবং কস্ট অফ গুডস সোল্ডটা ক্রেডিট হবে। ঠিক আছে, কস্ট অফ গুডস সোল্ড ক্রেডিট হবে যদি পণ্য বিক্রি করি, আমরা কস্ট অফ গুডস সোল্ড ডেবিট লিখি আর ইনভেন্টরি অ্যাকাউন্ট ক্রেডিট লিখি। এখন উল্টাটা করব, এটার ফেয়ার ভ্যালু বলছিল আমাদের $30। $30। আর পিরিয়ডিক মেথডে এটার কোনো রেকর্ড হবে না, কারণ আমরা বলছি পিরিয়ডিক মেথডে কোনো ধরনের এই ইনভেন্টরি মেনটেন করা হয় না, সুতরাং এটার জন্য কোনো ট্রানজেকশন হবে না, রেকর্ড হবে না। এরপর যেটা আছে আবার সোল মার্চেন্ডাইজ, কস্ট ভ্যালু হচ্ছে 560। এটা আমি আর করছি না, কারণ এটা আপনারা অলরেডি আমরা অনেকবার করছি, এটা আপনারা নিজেরাই পারেন। তো আশা করি আপনারা এখান থেকে বুঝতে পারছেন। এখানে আমাদেরকে এরপরে লেজার করতে বলছে, ক্যাশ এবং ক্যাপিটাল ব্যালেন্স, এবং এখান থেকে জানা সেগুলা দিয়ে আমরা জার্নাল এন্ট্রি থেকে লেজারে পোস্টিং দিতে বলছে। এরপরে ইনকাম স্টেটমেন্ট তৈরি করে গ্রস প্রফিট ক্যালকুলেশন করছে। তো এগুলো আমরা পরীক্ষায় আসবো না, পরীক্ষায় মূলত পারপিচুয়াল এবং পিরিয়ডিক এর ব্যাপারটাকেই আমরা ফোকাস করবো, যে আপনি পারপিচুয়াল এবং পিরিয়ডিক মেথডটা ডিফারেন্সটা বুঝতে পারছেন কিনা এবং জার্নালাইজ করতে পারেন কিনা। আর এটা যদি কোনো কারণে দিয়েও দেয়, এটা একটা লেজার আপনি তৈরি করবেন, তারপরে এই ক্যাশ অ্যাকাউন্টে ক্যাশ যেগুলো ডেবিট সেগুলো ডেবিট দিকে দিবেন, ক্রেডিট গুলো ক্রেডিট দিকে দিবেন, তাহলে আপনার ব্যালেন্সটা বের হয়ে যাবে। আর ক্যাপিটাল ব্যালেন্সে কোনো ট্রানজেকশন হয় নাই, যা বিগিনিং ব্যালেন্স তাই এন্ডিং ব্যালেন্স। আর ইনকাম স্টেটমেন্টের ব্যাপারটাও আমি আরেকদিন একটা অঙ্কতে ক্লিয়ার করবো, বিষয়টা যেন অনেক বড় হয়ে যাবে। তো আশা করি অঙ্কটা আপনারা করলে মোটামুটি পারপিচুয়াল এবং পিরিয়ডিক মেথডের যে ডিফারেন্সটা আছে সেটা আপনারা বুঝতে পারবেন। আমি আরো একটা ভিডিও এটার উপরে দিব, একটা মানে আমার তৈরি করা অঙ্কের উপরে, তাহলে বিষয়টা আরো আপনার ক্লিয়ার হবে। তো সবাই ভালো থাকবেন। সালামু আলাইকুম।